রেস্টুরেন্টের গোল টেবিলে পায়ের উপর পা তুলে অত্যন্ত দম্ভিত ভঙ্গিতে মুখোমুখি হয়ে বসে আছে অভ্র তালুকদার আর আদ্রিয়ান চৌধুরী। মুখের ভাব অতি গম্ভীর দুজনেই। আদ্রিয়ানের ডান পাশে বিরক্তকর মুখে বসে আছে সারা, আর ঠিক তার উল্টো দিকে বসে আছে মেহেরি। তার চোখে মুখে সুস্পষ্ট তীব্র বিরক্তির ছাপ। তখন তা আর আদ্রিয়ান ছোটখাটো একটা যুক্তির মাঝখানে উপস্থিত হয় অভ্র নামক আর একটা যারা। এত চরম বিরক্তি হয় মেহেরি যখন তখন যেখানে সেখানে না বলে হুট করে উপস্থিত হওয়ার কারণ সে ঠিক বুঝে উঠতে পারে না। ঠিক যেমনটা বুঝে উঠতে পারে না আদ্রিয়ানের যেখানে সেখানে হুট করে দেওয়ালে ঠেলে ধরে চুমু খাওয়ার কারণ। এই দুই ভাইয়ের সাথে তার মতো ছোটখাটো মুরগির বাচ্চার ন্যায় মেয়েটা যে কি শত্রুতা আছে তা ভেবে পেল না রমণী। জুসের স্টোরতে চুমুক বসিয়ে ফের চোখ রাঙালো সামনে বসে থাকা দুই পুরুষের প্রাণে, যাদের ভালোবাসা বোঝা যাচ্ছে না এখনো। আদ্রিয়ান অভ্রুর থেকে চোখ সরিয়ে নিলে পর্যায়ে সামান্য মুখ কুচকে ধোয়া ওঠা কফিতে চুমুক বসালো। অভ্র তাই করলো। অতঃপর ধীরে হস্তে কৌটাটা টেনে ঠিক করে আচমকায় আদ্রিয়ানের পানে হাত বাড়ালো অভ্র। হাসি হাসি মুখ করে আওড়ালো, কংগ্রাচুলেশন ব্রো। এভাবে সারপ্রাইজ দিবে তা ভাবতেও পারেনি। আদ্রিয়ান কুটিল হাসলো, হাত বাড়িয়ে দিতে দিতে আচমকা তা ফিরিয়ে নিল। হাই সুই সুই অবস্থা। এভাবে ফিরিয়ে নেওয়ায় অপমানিত বোধ করলো অভ্র, তবুও মুখে ভাব স্বাভাবিক রাখলো। থ্যাংক ইউ বলেই ফের কফিতে ঠোঁট ছোঁয়ালো আদ্রিয়ান। এক চুমুক বসিয়ে আওড়ালো, আসলে কি বলতো, হুট করে দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে বিয়ে করেছি বলেই সারপ্রাইজ দিলি আমায়, তাই আমিও ভাবলাম তোকে সারপ্রাইজ দেই। অভ্র হাসে, বাই দ্য ওয়ে আমাদের বিয়েটা কিন্তু একদিনেই। ও জানি, বেশ ভালো একটা দিন বেছে নিয়ে এসিস কিন্তু। একদম কথাটা বলেই বাঁকা নজরে মেহেরিনের পাশে একবার চাইলো আদ্রিয়ান। মেহেরিন চোখ উল্টা বিরক্তিতে ধপাস করে বসা হাতে উঠে পড়ল রমণী। কাঁধের ব্যাগখানা তুলে আওড়ালো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আপনার গল্প করুন কেমন। ভ্রু কুঁচকে গেল অভ্রুর, এখনই তো বসলাম না, আর একটু পর ওঠো, আমি বাসায় ড্রপ করে দেবো যাওয়ার সময়। আপাতত ছোট যার সাথে পরিচয় করো। মেহেরিন বাঁকা নজরে সারার প্রাণে তাকালো। সারা অবশ্য ফিরে চাইলো না তার প্রাণে। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে মেহেরিনের পরখ করলো। মেহেরিন ঘাড় ঝাঁকিয়ে চোখ উল্টে ফেরালো, বিরক্তি শ্বাস ফেলে বলো, ইন্টার রেস্ট নেই আপাতত, যেটুকু পরিচয় হয়েছে সেইটুকুই আনাব। আমি আসছি, আপনাকে আর কষ্ট করে ড্রপ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ যাও। আবারও ইন্টারেস্ট নেই তোমার সাথে কথা বলার। সারা ঠোঁট বাঁকালো। মেহেরিন অবশ্য বলল না কিছুই। তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের প্রাণে এক পলক তাকিয়ে গটগট প্রায় রেস্টুরেন্টে হাতে বেরিয়ে গেল। এদের তামাশা দেখার নাই অতিরিক্ত সময় নেই তাদের। মেহেরিন যেতে কফি শেষ করে পড়ার মতো চুমুক বসিয়ে আদ্রিয়ানুর উঠে দাঁড়ালো। অভ্র ভ্রু কুঁচকে নিল ফের, কিরে তুই কোথাও যাচ্ছিস? কাজ আছে, অফিসে যেতে হবে, ড্যাড ডেকেছে এক্ষুনি। মাথা দোলালো আদ্রিয়ান। সারাও চট করে দাঁড়িয়ে তার বাহু জড়িয়ে ধরলো অত্যন্ত আহ্লাদি ভঙ্গিতে। বেবি তাহলে আমাকে ড্রপ করে দিও অফিসে, যাও। আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সারার পারে তাকিয়ে থাকতে থাকতেই আলগোছে নিজের হাতটা সারার হাতে হাত সারিয়ে নিল। টিস্যু পেপার তুলে গট গট পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের বাহিরের দিকে। সরি আই ক্যান্ট। 37 তলা বিশিষ্ট বিশাল আকৃতির কাচের ঘেরা অফিসটা দাঁড়িয়ে আছে শহরের ঠিক মধ্যেখানে। মাথা উঁচু করে আকাশের বুক চিরে দীর্ঘ এই দালানটা অগ্রভাগে বড় বড় অক্ষরে খোদাই করা আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। 21 তলার বিলাসবাহুল একটা অফিস রুমে নিজের কাজে ব্যস্ত আশিক চৌধুরী। গায়ে ফর্মাল শার্ট প্যান্ট, হাতে ঘড়ির সাথে মুখটা অত্যন্ত গম্ভীর। এক ধরনের পৈশাচিত্রর ছোঁয়া লেপ্টে আছে সারার বদনে। চোখ দুটো আবদ্ধ, লেফটে স্ক্রিনের পাশে তার স্ট্যান্ডের রুহুল তো অতি দক্ষতার সাথে নতুন একটা ডিল নিয়ে আলোচনা করেছে। সকল তথাধিক সংরক্ষণ করে তা ফুটিয়ে দেখে বুঝিয়ে দিচ্ছে আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী আপাতত সেই দিকে ধ্যানমগ্ন। এরই মধ্যে কেবিনে কোনো এক প্রকার নক না করেই হুট করে আগমন ঘটে
অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তি। কাজের সময় কোনরূপ অনুমতি ব্যতীত এভাবে প্রবেশ করা চট করে উপস্থিত দুজনে দরজা প্রাণে তাকায়। নাজমা তালুকদারকে দেখে আশিক চৌধুরী কপালে কুঁচকে নিল। রুহুল সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দায়িত্ব অনুযায়ী কাউকে পরোয়া না করেই বেশ কঠোর গলায় বলে উঠল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের ম্যানার্স? এ সময় কাউকে অ্যালাউ নাই, তা জানিয়ে দেওয়া হয়নি। আর পারমিশন ছাড়া হুট করে এভাবে আসার মানে কি? বলেই দায়িত্ব তো আর একজন স্টাফ আরশাদকে ডাকতেই উদ্ধত হলো রুহুল। নাজমা তালুকদার তখন দম্ভিত ভঙ্গিতে হেসে উঁচু হিলের ঠক ঠক আওয়াজে তুলে এগিয়ে এলেন। বাহ, নিজের ভাইয়ের কেবিনে আসতেও আজকাল পারমিশন লাগে। আশিক চৌধুরী কিছু বলতে যাবে, ফের রুহুল বলে উঠলেন, সরি ম্যাম, কাজের জায়গায় আমরা সম্পর্ক দেখি না। ইনফ্যাক্ট এই নিয়মটা আমাদের বস এরাই শেখানো। রুহুল, এনাফ, আমরা পরে আলোচনা করি, তুমি এখান থেকে আসো। আশিক চৌধুরীর কথায় মাথা নাড়ালো রুহুল। জি স্যার, এ ইউজ ওয়েস। রুহুল কাগজপত্র গুছিয়ে গজগজ পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আশিক চৌধুরী সেই দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে বেরালো স্বামীর বোনের পানে। নাজমায় হঠাৎ আগমনে যথাযথ কারণ সুস্পষ্ট নয় তার কাছে। কপালে পড়ালো কয়েক দম্ভজ ভাঁজ। কি চাই? ভাইয়ের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলেন নাজমা তালুকদার। যার আগেও চাইতাম। এ পর্যায়ে তীব্র বিরক্তিতে চর্ণ বিচর্ণ উচ্চারণ করে বসে আশিক চৌধুরী। মাথা খারাপ তোর? শুধু সম্পত্তির জন্য তোর ভাগ তোকে দিয়ে দিয়েছি। আশিক চৌধুরী কথায় হুট করে নাজমা তালুকদারের মুখে তীব্র হিংসে ফুটে উঠলেন। রাগে রীতিমতো থরথর করে কাঁপতে লাগলেন তিনি। নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ালেন, কিন্তু আমার এই জমিটা চাই, যে জমিটা তোমার বাবা তোমার ছেলের নামে করে দিয়েছে। অ্যাট অ্যানি কাজটা আমি ওই প্রপার্টি নিজের নামে চাই, বুঝেছ? আশিক চৌধুরী হাসলেন, মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি। নিজের বোন হয়ে কিনা তার ছেলের সাথে এভাবে কম্পিটিশন করেছেন, পারছে না এটা করতে। এতিমদের বরাত দেখে তো জমিতে এভাবে কোন জ্বর দিতে তার বুক কাঁপছে না। নাজমা কি আইডিয়া আছে ওই জমিতে কত অসহায় এতিম ছোট ছোট বাচ্চাদের বাসা, সেখানে কত দরিদ্র পরিবার নিজেরা আশ্রয় গড়ে তুলেছে। তাদের শেষ আশ্রয় ওটা, যা আদ্রিয়ানের নামে থাকলেও স্বাধীনতা সেই অবুঝ শিশুসহ দরিদ্রদের। আশিক চৌধুরী বাবা নিজের নাতিকে কয়েক একর সে জমি দিয়ে গুছিয়েলেন ভালোবেসে। তখন অবশ্য সেটা ফাঁকা পড়েছিল, দীর্ঘদিন কোনো ধরনের যাতায়াত না থাকায়, এবং আদ্রিয়ানের সিদ্ধান্ত শেষ কিছু বছর আগে সেখানে এতিমখানা নির্মাণ হয়। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বাচ্চাদের জন্য খোলা মাঠ, মসজিদ, মাদ্রাসা, সাথে গরিবেরা নিজেদের খাঁটি গড়া তা এখন বস্তির পরিণত হয়েছে। যে জমির প্রতি প্রথম থেকে তীব্র লালসা কাজ করতো নাজমার, আদ্রিয়ান নামে জমিটা উইল করে দেওয়াতে নিজের বাবার সাথেও সম্পর্ক ভালো ছিল না খুব একটা। এর কয়েক বছর পর আশিক চৌধুরী বাবা অবশ্য মারা যান। তবে নাজমার লোভ তখনও কমা না। আদ্রিয়ানকে যেভাবে হোক ফাঁদে ফেলে সে জমিটা হাসিল করার ধান্দায় মশগুল তিনি। আর আজ আবার এসেছে ভাইয়ের কাছে সেই জমি নিয়ে কথা বলতে। আশিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। যা কিছু হয়ে যাক না, আদ্রিয়া কখনো ওই জমি নাজমার হাতে দেবে না, নিজের প্রাণ থাকতে নয়। ভাবনার মাঝেই নাজমা তালুকদার আশিক চৌধুরীর সামনে তুড়ি বাজালেন বাঁকা হেসে। আশিক চৌধুরীও হাসলেন সেই তালে। দৃঢ় গলায় বললেন, কিন্তু ওটা তো তুই পাবি না। কেন? খুব ভালো করে জানিস কেন? নাজমা তালুকদার তাচ্ছিল্যের হাসি হাসলেন। ওই জাস্ট ফাক অফ ভাই, তোদের এত মায়া থাকলেও অনাথদের নিজেদের ঘরে জায়গা দে, তবু ওই জমিটা আমার চাই। আহা। নাজমা তালুকদার এক সেকেন্ড থামলেন। আশিক চৌধুরী প্রাণে চেয়ে বাঁকা হেসে বলে উঠলেন, এই কথাটা তো ওই নজরদারি ছেলে মিস্টার আদ্রিয়ান চৌধুরীকেও জানিয়ে দিস। হয় জমি ছাড়বে, নয় ভালোবাসা, দুটোর মধ্যে একটা তাকে হারাতে হবে। বসা হতে উঠে এক ঝটকায় গটগট পায়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেলেন নাজমা তালুকদার। আশিক চৌধুরীর চোয়ালদ্বয় শক্ত হয়ে উঠল। শিকারীর চোখ দুটো এক নিমিষে জ্বলে উঠল তার। দাঁতে দাঁত চাপলেন ভদ্রলোক। মিসেস নাজমা তালুকদার, আমার ছেলের পিছনে লেগে একদমই ঠিক করিসনি। ও তোর কিছুই হারাবে না, না অসহায়দের জমি, না ভালোবাসা। উল্টো তোদের মা ছেলেকে এমন শিক্ষা দেব যে সারা জীবন সেটা মনে রাখবে। অ্যান্ড আই প্রমিস ইউ মাই ডিয়ার সিস্টার,
মেহেরিন বাড়িতে ফিরেছে সেই দুপুরবেলা। আজ ফেরার আধা ঘন্টা বাদেই লক্ষ্য করলো তার গলার স্বর্ণের চেইনটা নিখোঁজ। রমণীর বুকটা হুক করে ধক করে উঠল। চেইনটা তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল ছোটবেলায়। লাভ সেভের ভেতরে তার নামও খোদাই করা আছে ছোট করে। মনোয়ার শেখের অত্যন্ত আদরের সন্তান মেহেরিন। সে হওয়ার পর দ্বিতীয় কোনো সন্তানের স্বপ্নও দেখেনি। চেইনটা মেহেরিনের 10তম জন্মদিন উপেক্ষায় তিনি পরিয়ে দিয়েছিলেন, আর সেই থেকে সেটা গলায় ছিল। তো না তো মেহেরিন সেটা খুলেছে, আর না তো কোনোদিন হারিয়েছে। তবে আর হুট করে কোথায় কি হলো কে জানে। গোসল করার সময় লক্ষ্য করলো চেইনটা গলায় নেই। মেহেরিনের গলা শুকিয়ে কাঠ। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে চলেছে রমণী, তবে কোথাও প্রিয় জিনিসটা হদিস নেই। চোখে পানি এসে গেছে, বুকের ভেতর কেমন ধুকপুক ধুকপুক করেছে চেইনটা হারিয়ে। মেহেরিন সারাক্ষণ এক নাগারে খুঁজে চলেছে, ও তার হদিস না পেয়ে হতাশ হলো। ধপ করে বসে পড়লো বিছানায়। সাথে মনে হলো ভার্সিটি পড়ে গেল তো, আর যদি সেখানে পড়ে যায় তাহলে তার কি করে ফিরে পাবে সে। মেহেরিন ভাবতে পারল না, চোখের কোণে পানি জমে বাবাকে কি জবাব দিবে। চেইনের কথা জিজ্ঞেস করলো, নিশ্চয় বাবা খুব অভিমান করবে তার উপর। ভাবনার মাঝে ফোনে টুংটাং আওয়াজে ধ্যান ভাঙা হয় রমণী। বিষণ্ণ চেহারায় সারু হাত তুলে আলগোছে মুছে নেয় মুখশ্রী মুখখানা। অতঃপর ধীরে স্থানে ফোন তুলে দেখতে প্রায় আদ্রিয়ানে মেসেজ করেছে। হুট করে কপালে ভাঁজ পড়ে মেহেরিনের। এ সময় আদ্রিয়ানে কেন নক করেছে তা ঠিক বুঝে উঠতে পারছে না রমণী। মেসেজটা চেক করতে বুঝতে পারলো শহরের বাইরে কোনো এক রিসর্টের নাম উল্লেখ করা, নানান ডেকোরেশন সহ সেখানকার বিভিন্ন তথ্যাদি। মেহেরিন কপালে স্নাইট করতে দেখতে লাগলো তা। এরই মধ্যে টুং করে আরো একটা মেসেজ ভেসে উঠলো ফোনের স্ক্রিনে, যেখানে গুটি গুটি অক্ষরে লেখা, গ্রেট রেডি সুইট হার্ট, আওয়ার নিউ চ্যাপ্টার বিগিনস রাইট হেয়ার অ্যাট দিস স্পট। মেহেরিনের ভেতরটা কেঁপে উঠলো হুট করে। তনুর মনটা সলকে উঠল অজানা আশঙ্কায়। ধপ করে ফোনটা পড়ে গেল তার হাত থেকে। মেসেজটা যথাযথ অর্থ ঠিক বুঝে উঠতে পারল না রমণী। তীর করে কাঁপতে থাকা অষ্টযুগল ভেদ করে মাত্র বাড়িয়ে যায় কয়েকটা ভাঙা ভাঙা শব্দ। নতুন অধ্যায় মানে অজানার কারণে বুকের ভেতরটা শিউরে উঠল তার। শিরায় উপশিরার অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগলো, যার সঠিক নাম অজানা মেহেরিনের। আদ্রিয়ান তাকে এরূপ মেসেজ কেন পাঠালো তা বুঝে উঠতে পারলো না ঠিক, আর না ভাবার ন্যায় অতিরিক্ত মানসিক শক্তি পেল। দেখতে দেখতে মাঝখানে বেশ কয়টা দিন কেটে গেছে। তালুকদার বাড়ি সহ শেখ পরিবারের চরম ব্যস্ততা কাটছে দিন। সাথে চৌধুরী পরিবারও যোগ দিয়েছে। একসাথে জুটি বিয়ে বলে কথা। সেই আয়োজনে ব্যস্ত সকলে। সকাল সকাল সুফিয়া বেগম সারাদিনই রান্না একেবারে হয়ে টিফিন প্যাক করে নিয়েছি। 11টার দিকে বের হবে। দীর্ঘ পথে যাত্রা, বাহিরে খাবার সন্তানদের খাবে না বলেই মায়ের এই ব্যস্ততা। মনোয়ার আশিকের ব্যস্ততা শেষ নেই। আত্মীয় স্বজন কে কে যাচ্ছে সেই লিস্ট করতে যা অবস্থা তার। মেহেরিন, শিফা, শাওন তাদের ব্যাগ প্যাক করা ব্যস্ত। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পুরো অনুষ্ঠান আয়োজন করা হবে একটা দামি রিসর্টে। রিসর্টটি শহরের বাইরে অবস্থিত। চৌধুরী পরিবার নিজ দায়িত্ব এটি বুক করা অনুষ্ঠানের জন্য। অন্যদিকে সেই দিনের সেই মেসেজের পর থেকে মেহেরিন যেন আরো চুপ হয়ে গেছে। আদ্রিয়ানের সাথেও কথা হয়নি এ কয়েকদিন। সেই দিন সেই মেসেজ পাঠানোর উদ্দেশ্য কি এখনো ঠিক বুঝে উঠতে পারে না। আদ্রিয়ানের সাথে তার কিভাবে নতুন কোনো অধ্যায়ের সূচনা হবে। প্রথম দিকে আদ্রিয়ানের পাঠানো সেই রিসর্টের ঠিকানা মেহেরিনের কাছে ধোঁয়াশা ছিল। সেই রিসর্টের ঠিকানা কেন সেই দিন আদ্রিয়ান তাকে পাঠিয়েছিল তা বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পেরেছে। কারণ সেই রিসর্টে তাদের আজকের যাত্রা, তাদের বিয়ের সকাল অনুষ্ঠান সেখানেই আয়োজন করা হবে। আর সেখানেই নতুন অধ্যায়ের সূচনা করবে আদ্রিয়ান চৌধুরী। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে গল্পটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সুইট হার্ট চলবে।